আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এমসিকিউ বুস্টার পদার্থের গাঠনিক ধর্মের ক্লাসে। চলো আমরা সরাসরি ক্লাসটি শুরু করি। এখান থেকে আমাদের পরীক্ষাতে একটি বা দুইটি প্রশ্ন থাকবে। সো পদার্থের গাঠনিক ধর্মের শুরুতেই তুমি যে জিনিসটা পাবে, দেখবে বইয়ে লেখা আছে বিভিন্ন ধরনের বন্ধন, আয়নিক বন্ধন, সমজী বন্ধন, ধাতব বন্ধন। সো সেখানে তুমি একটু জিনিস রিডিং পড়তে পারো। আমি একটু বলে দিচ্ছি যে তুমি চাও যদি তোমার আগে পড়া না থাকে, আন্তঃআণবিক বল, হ্যাঁ, আন্তঃআণবিক দূরত্ব, তুমি দেখবা এটা নিয়ে একটু একটা প্যারা আছে, সেটা তুমি চাইলে একটু পড়তে পারো। যদি তোমার দাগানো টাগানো থাকে শুধু তুমি একটু পড়ে ফেলো আর কি। আমি এই জিনিসটা একটু তোমাকে মেনশন করে দিলাম। আর যে প্রশ্ন আসতে পারে সেটা আমি তোমাকে এমনিতে এখানেই করাই দিব, তারপরে তুমি একটু যদি পড়তে পারো তাহলে ভালো। সো এই জিনিসটা দিয়ে তুমি স্টার্ট করবা আর কি। হ্যাঁ, এরপরে তুমি দেখবা তোমার স্থিতিস্থাপকতা জিনিস শুরু হয়েছে। স্থিতিস্থাপকতা পরীক্ষার একটা প্রশ্ন এখান থেকে আসে যে কোনটি বেশি স্থিতিস্থাপকের। পরের টপিক হচ্ছে স্থিতিস্থাপকতা। সো তোমাকে বুঝতে হবে যে কোনটা বা কারা বেশি স্থিতিস্থাপক হয়। স্থিতিস্থাপকতা, তো স্থিতিস্থাপকতা কাদের বেশি হয়? যে সকল পদার্থ তুমি মনে করো বল প্রয়োগে বিকৃতি করতে যাচ্ছ, আর যে সকল পদার্থ কী করবে যে এই বিকৃতি হতে বাধা দিবে, তো যারা বেশি বাধা দেয় তাদের স্থিতিস্থাপকতা বেশি। সো এই প্রশ্নটা পরীক্ষা আমাদের এরকম থাকে, কোনটি বেশি স্থিতিস্থাপক। হ্যাঁ, সো এই হচ্ছে একটা জিনিস। তারপরে আমরা এখান থেকে বিশেষ করে স্থিতিস্থাপকতা বিভিন্ন টার্ম, পীড়ন, বিকৃতি, তারপর হচ্ছে আমাদের ইয়ং গুণাঙ্ক ইত্যাদি পেতে থাকবো। সো আমরা একটু ছোট করে সেই টার্মগুলো একটু মনে করি। যেমন তোমরা যদি একটু মনে করে দেখো, আমরা সেখানে পড়েছি যে পীড়ন, আমরা পড়েছি সেখানে যে পীড়ন সমান কী ছিল, যে পীড়ন সমান ছিল হচ্ছে বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ আমরা যে বল প্রয়োগ করছি সেই কতটুকু বাধাদানকারী বল এখানে কাজ করছে এবং একক ক্ষেত্রফলে বাধাদানকারী বল কত কাজ করছে, বল বাই ক্ষেত্রফল। এখানে আমাদের বিশেষ করে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কোনগুলা, যে একক মাত্রা সেই জিনিসগুলো। সূত্র তো আমরা জানি বল বাই ক্ষেত্রফল F/A, এবং এখানে আমাদের বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে একক মাত্রাগুলো বিশেষ করে ইম্পর্টেন্ট। যেমন একক হচ্ছে কি, একক নিউটন পার মিটার স্কোয়ার, আমরা বলতে পারি হচ্ছে কি প্যাসকেল বলতে পারি। মাত্রাটা বিশেষ করে আমাদের ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে আমাদের এমসিকিউতে বিশেষ করে আসে। মাত্রাটা কীভাবে বের করবো ভুলে গেলে তুমি এখান থেকে বের করবা যে বলের মাত্রা হচ্ছে কি যে M/L(T)(2), আর ক্ষেত্রফলের মাত্রা কি যে হচ্ছে দুইটা দৈর্ঘ্য, তো মানে কি L²। সো কাটাকাটি গিয়ে তুমি যেটা পাবা M/L(1), সেটা আমরা একেবারে লিখে ফেলি যে এরকম পাবো আমরা যে M/L(1) আর হচ্ছে কত ML দেখছিল T(2). সো ML(1) T(2) আমাদের হচ্ছে কিসের মাত্রা, এই হচ্ছে আমাদের পীড়নের মাত্রা। এবং এরপরে আমাদের এখানে ছিল হচ্ছে বিকৃতি ছিল আমাদের। সো বিকৃতি আমরা এখানে কি লিখতাম, যে বিকৃতি হচ্ছে আমরা লিখতাম হচ্ছে এরকম, যে বিকৃতি হচ্ছে কি যে একক মাত্রায় পরিবর্তন, এবং এই বিকৃতির কোনো একক নেই, মাত্রা নেই, একক নেই এবং সাথে সাথে কি নেই, মাত্রাও নেই। একক নেই এবং সাথে হচ্ছে মাত্রাও নেই। সো বিকৃতির একক নেই, মাত্রা নেই, এবং এর সাথে সাথে আমরা একটা জিনিস মনে রাখবো, বিকৃতির একক মাত্রা নেই। আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে এই বিকৃতি, হ্যাঁ, দৃঢ় বস্তুর ক্ষেত্রে হ্যাঁ এই বিকৃতি হয় না। সো আমরা ধরে নিই যে একদম আদর্শ দৃঢ় বস্তু যদি হয়, সো লিখে নিচ্ছি কথাটা, যে দৃঢ় বস্তুর একদম আদর্শ দৃঢ় বস্তু একেবারে বিকৃতি হয় না। আদর্শ দৃঢ় বস্তুর বিকৃতি, সো আদর্শ দৃঢ় বস্তুর বিকৃতি ইকুয়াল টু হচ্ছে কত, শূন্য। হ্যাঁ, এটা মনে রাখবো আমরা, আদর্শ দৃঢ় বস্তুর বিকৃতি শূন্য হয়। সো পীড়ন বিকৃতি থেকে এই কথাগুলো জানার পরে আমরা হচ্ছে এখানে স্থিতিস্থাপক গুণাঙ্ক ইয়ং গুণাঙ্ক পেয়ে যায়। সো ইয়ং গুণাঙ্কের আমাদের সূত্র কী ছিল, ইয়ং গুণাঙ্ক ছিল যখন আমরা এই পীড়ন নিব কিন্তু দৈর্ঘ্য পীড়ন নিব। সো যখন আমরা দৈর্ঘ্য পীড়ন নিয়ে কাজ করব, সো যখন আমরা এরকম দৈর্ঘ্য পীড়ন নিয়ে কাজ করব, সো তখন আর দৈর্ঘ্য বিকৃতি ঘটবে। সো দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে আমরা বলবো হচ্ছে ইয়ং গুণাঙ্ক। সো দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। সো এখানে আমরা কী কী জিনিস পাই, যে ওয়াই সমান এখানে কী পাই খেয়াল করো, এখানে আমরা পাই হচ্ছে এরকম, যে এরকম সূত্র পাই F/A, এবং সেই সূত্র আমরা একেবারে পেয়ে যাই FL বাই হচ্ছে AL সূত্র আকারে, F এর পরিবর্তে MGL, এগুলো আমরা জানি। এখানে আমাদের গ্রাফ দরকার হয়, যে পীড়ন বিকৃতির আমরা গ্রাফ যদি আঁকি স্থিতিস্থাপক সীমার মধ্যে, তাহলে গ্রাফটা হয় হচ্ছে এরকম, যে যত বেশি তুমি কী করবা পীড়ন প্রয়োগ করবা, তোমার বিকৃতি কী ঘটবে, তত ঘটবে। সো আমি লিখলাম যে পীড়ন বনাম বিকৃতি, সেখানে লিখলাম হচ্ছে পীড়ন বনাম বিকৃতি। এবং এই পীড়ন বনাম বিকৃতি গ্রাফের যে ঢাল, সেই ঢালটা হচ্ছে কত, এই গ্রাফের ঢাল হচ্ছে ইয়ং গুণাঙ্ক। এই গ্রাফের ঢালটা কি ইয়ং গুণাঙ্ক, কারণ পীড়ন বাই বিকৃতি মানে তো স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক অর্থাৎ ইয়ং গুণাঙ্ক বলতে পারো।
এইটুকু কথা আমরা মনে রাখি এবং এর পরের অংশগুলো চলো আমরা দেখি যে ঠিক আছে এটুকু অংশ থেকে আমরা আগে এমসিগুলো দেখে ফেলি কী ধরনের প্রশ্ন আসতে পারে। সো আন্তরিক দ্রুত দিয়ে স্টার্ট করবো আমরা। সো এই স্থিতিস্থাপকতা, সো এই দেখো ওই অংশ থেকে আসলে এই এমসিকিউটা আমাদের আসে আসলে। সো কোনো পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল কখন শূন্য হয়, নিট বল শূন্য হয় মানে কি খেয়াল করো, এই যে অণুগুলোর মধ্যে নিট বল আর ইকুয়াল টু আর নট, অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব আছে, মনে করো এই হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব হচ্ছে আর নট। তুমি যখন কি করবা, যেটা বস্তুকে এমন একটা অবস্থানে এনে রাখবা তখন দেখবা এদের মধ্যে কোনো বল কাজ করে না, কোনো নিট বল কাজ করে না, সেটা হচ্ছে এই অবস্থানটাই যখন দূরত্বটা কি এই আর নটের সমান হয়। কিন্তু এমন যদি করে ফেলো যে তুমি দূরত্বটাকে আর নটের কাছাকাছি এনে ফেলছো, হ্যাঁ আর নটের থেকেও কাছাকাছি আনছো, তো বস্তুটা পরস্পরকে বিকর্ষণ করা শুরু করবে। আবার যখন বস্তুটাকে এই আর নট থেকে মনে করো কী করবে, আর নট এখানে থাকার কথা কিন্তু এখানে না রেখে তুমি কী করছো, বস্তু দুটাকে এর থেকে দূরে দূরে রাখছো, এটা হচ্ছে আর নট। আর বর্তমানে তুমি কী করছো, বস্তুগুলোকে আরও দূরে দূরে রাখছো, এটা হচ্ছে আর অনেক দূরে রাখছো, আর নটের চেয়ে দূরে রাখছো। তার মানে সেক্ষেত্রে কি যে আর এর মান যখন বেশি হবে আর নটের চেয়ে তখন কী হবে, এরা পরস্পরকে আকর্ষণ করবে, দূরে চলে গেছে আকর্ষণ করা শুরু করবে। কিন্তু এমন যদি করো যে বস্তুগুলোকে যে আর নটের মান এইটুকু কিন্তু তুমি কী করছো যে আরও কাছাকাছি আনছো, অনেক কাছাকাছি আনছো, যেখানে আর নটই বড়, তখন কী হবে বেশি কাছাকাছি এসে পড়ছে তখন বিকর্ষণ করা শুরু করবে। সো এই হচ্ছে ব্যাপারটা, সমান যখন হবে তখন কোনো বল কাজ করবে না, আকর্ষণ বিকর্ষণ কোনো বলই কাজ করবে না। বেশি দূরে চলে গেলে অর্থাৎ আর বড় হয়ে গেলে আকর্ষণ করা শুরু করবে, যদি আর ছোট হয়ে যায় তখন বিকর্ষণ করা শুরু করবে। সো তিনটা পয়েন্টে মনে রাখো, এখানকার একটা জিনিস বুঝে পেলাম এখান থেকে। সর্বাধিক স্থিতিস্থাপক বস্তু কোনটি, সর্বাধিক সবচেয়ে বেশি বাধা দেবে কোনটা, ইস্পাত। তুমি যখন বল প্রয়োগ করবা বস্তুটাকে বিকৃতি করতে চাবা, ইস্পাত সবচেয়ে বেশি বাধা দেবে, সুতরাং এটার স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি। আর সবচেয়ে বেশি স্থিতিস্থাপক বস্তু হচ্ছে কোয়ার্টজ। সো তুমি কোয়ার্টজ এই কথাটা মনে রাখবা, এই ওয়ার্ডটা মনে রাখো, এই পদার্থে স্থিতিস্থাপক থেকে সর্বাধিক, হ্যাঁ সর্বাধিক, এই কথাটা মনে রাখতে পারো। অপশনে থাকলে এটা আমরা দিতাম যে কোয়ার্টজ হচ্ছে সর্বাধিক স্থিতিস্থাপক, হ্যাঁ সর্বাধিক স্থিতিস্থাপক, সর্বাধিক স্থিতিস্থাপক, সর্বাধিক স্থিতিস্থাপক হচ্ছে কোয়ার্টজ। সো সুন্দর করে মনে রাখবো এই কথাটা। স্থিতিস্থাপক সীমা নিচের কোন রাশি দ্বারা পরিমাপ করা হয়, স্থিতিস্থাপক সীমা প্রয়োগ করে প্রযুক্ত বল দ্বারা, যে প্রযুক্ত বল, যে বল প্রয়োগ করলে সর্বাপেক্ষা যে বল প্রয়োগ করলে বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে সেটাই স্থিতিস্থাপক সীমা ছিল। সেই বল দ্বারা আমরা পরিমাপ করি হচ্ছে স্থিতিস্থাপক সীমা। যে বস্তু, যেসব বস্তুর স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন দিকে, ধর্ম বিভিন্ন, তাদেরকে আমরা কি বলি, যেহেতু বিভিন্ন তাহলে কি বলবো হচ্ছে আমরা অসমদিক ধর্মী বস্তু। বিভিন্ন যেহেতু এই বস্তু স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন রকম, সো এটা অসমদিক ধর্মী বস্তু বলা হয়। প্রযুক্ত বল অপসারণের পরও যদি বিকৃত বস্তু বিকৃত অবস্থা সম্পূর্ণ ধরে রাখে তখন কি বলে, কোনটা বস্তুকে বল প্রয়োগ করে বিকৃত করছো, বল অপসারণ করছো কিন্তু বস্তু আগের অবস্থায় আসে নাই, যেমনি বিকৃত হয়েছিল অমনি বিকৃত হয়ে আছে। সো ওই ধরনের বস্তুকে আমরা বলি হচ্ছে প্লাস্টিক বডি, নমনীয় বস্তু, সে ধরনের বস্তুকে বলা হয় কি প্লাস্টিক বডি। আর যে বস্তু বল প্রয়োগের পরে হুবহু আগের অবস্থায় ফিরে আসে বল অপসারণ করলে সেটা হচ্ছে কি ছিল, স্থিতিস্থাপক বস্তু, হ্যাঁ। আর যে বস্তুকে একেবারে বিকৃতই করা যায় না তাকে বলা হয় দৃঢ় বস্তু। সবগুলো শিখে রাখলে এখান থেকে। পরবর্তীতে কি বলছে যে পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে নিচের কোন লেখচিত্রটি সঠিক। আগে বলছিলাম যে পূর্ণ দৃঢ় বস্তুর কি হয় না, একটু মনে করে দেখো যে পূর্ণ দৃঢ় বস্তুর বিকৃত হয় না, বিকৃতি হয় না, বিকৃতি ইকুয়াল টু শূন্য, মনে আছে এই কথাটা কিন্তু একটু বলে আসছিলাম আগেই। তো দেখো বল প্রয়োগ করবা কিন্তু বিকৃত হবে না, পীড়ন অনেক দিছো কিন্তু কোনো বিকৃত হয় না, দেখছো গ্রাফটা কোনো দিকে যায়নি। সো এটা হচ্ছে রাইট অ্যান্সার, বিকৃত হয়নি, বিকৃতি শূন্য। বিকৃত বনাম পীড়ন লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে, দেখো পীড়ন বিকৃতি আছে, এটার ক্ষেত্রফল কি, ত্রিভুজ দেখা যাচ্ছে, সেটার ক্ষেত্রফল হবে হচ্ছে কি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার তুমি একটু খেয়াল করে দেখো যে এটার ভূমি কত, উচ্চতা কত। ভূমি হচ্ছে বিকৃতি, সো এটার ভূমি হাফ ইন্টু ভূমি হচ্ছে কি বিকৃতি। সো হাফ ইন্টু পীড়ন লিখতে হাফ ইন্টু বিকৃতি লিখবো আমরা আগে। সো বিকৃতি আমরা আগে লিখবো যে হাফ ইন্টু বিকৃতি। সো হাফ ইন্টু বিকৃতি ইন্টু হচ্ছে খেয়াল করো উচ্চতা কি, উচ্চতা হচ্ছে আমাদের কি পীড়ন। সো হাফ ইন্টু বিকৃতি ইন্টু কি আমাদের এখানে পীড়ন, সো এটা আমাদের হচ্ছে পীড়ন। সো হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি কিসের সূত্র, ইউ, মনে পড়ে ইউ এর সূত্র, ইউ ছিল আমাদের কি একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে বিভব শক্তি ছিল হচ্ছে আমাদের ইউ, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। সো একক আয়তনে বিভব শক্তি সঞ্চিত শক্তি হবে আমাদের উত্তর। এসআই এককে পীড়নের একক কোনটি, নিউটন পার মিটার স্কোয়ার, আমরা সবাই জানি, বা প্যাসকেলও বলতে পারি। পীড়নের একক আমরা এখান থেকে কি বলতে পারি, যে প্যাসকেলও আমরা কিন্তু এখান থেকে বলতে পারি। বলছে কোনটি পদার্থের সাধারণ ধর্ম, স্থিতিস্থাপকতা কোনো একটা বস্তুর সাধারণ ধর্ম।
সেটা মনে রাখবো। কোনো তারের অসহপীড়ন নির্ভর করে, ভালো করে প্রশ্ন মনে রাখবা, অসহপীড়ন কিসের উপর নির্ভর করে? অসহপীড়ন কি? যেই পীড়ন দিলে কোনো বস্তু ভেঙে যায় বা ছিঁড়ে যায় সেটা হচ্ছে অসহপীড়ন। যেই পীড়ন দিলে বস্তু ভেঙে যায় বা ছিঁড়ে যায় সেটা ব্যাসার্ধের উপর নির্ভর করে। সো মনে রাখবা, অসহপীড়ন নির্ভর করে কার উপরে? ব্যাসার্ধের উপরে। অসহপীড়ন ব্যাসার্ধের উপর নির্ভর করে। স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ বনাম ভার, অর্থাৎ তুমি যত বেশি ভর দিচ্ছ, ওজন দিচ্ছ, ভার দিচ্ছ, ভার মানে ওজন আসলে, হ্যাঁ, তো যত বেশি ওজন দিচ্ছ, বল দিচ্ছ, দৈর্ঘ্য প্রসারণ তত বেশি হবে। সো কোনটা সঠিক? দেখো, ভার বেশি হলে দেখো দৈর্ঘ্য প্রসারণও বেশি হয়। সো এটা সঠিক হবে, সম্পর্কটা সমানুপাতিক। ভার বেশি মানে ওজন বেশি হলে বেশি বেশি দৈর্ঘ্যটা প্রসারণ হবে। সো এটাও আমরা মনে রাখবো এখান থেকে। কোনো তারকে কেটে সমান 2 টুকরা করা হলো, এতে তারের অসহভর কি হবে? তারের অসহভার কোনো চেঞ্জ হবে না। তার গায়ে 2 টুকরা করতে কি হয়েছে? আগের মতোই তারের অসহভার ক্ষমতা থাকবে। হ্যাঁ, সো কি হবে? এটা পূর্বের সমান হবে। তারকে কাটলে অসহভারের কোনো চেঞ্জ হয় না। সো এরপরে আমরা এখান থেকে দেখে ফেলছি যে একক বিকৃতি বলছিলাম আমরা, নিচের কোন রাশিটি মাত্রাবিহীন এককবিহীন বিকৃতি? অনেক বেশিবার আসছে এটা, কিন্তু এই প্রশ্ন অনেক বেশিবার আসছে, মনে রাখবো। কোনো তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে তারটি দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে বিকৃতি কি হবে? তারটা দৈর্ঘ্য ছিল আগে L, এখন আমরা পরবর্তী তারের দৈর্ঘ্যটা দ্বিগুণ করে ফেলছি। আগে ছিল L, এখন করে ফেলছি 2L। তাহলে কতটুকু বাড়ছে বলো তো? তাহলে বাড়ছে কতটুকু? তাহলে বৃদ্ধি কতটুকু পাইছে? সো এখানে বৃদ্ধি হচ্ছে, সুতরাং বৃদ্ধি, দেখো বৃদ্ধি কতটুকু হয়েছে? 2L মাইনাস L, কত আসবে? L। তাহলে বিকৃতি কত হবে? আমাদের আগে ছিল হচ্ছে L, বর্তমানে বৃদ্ধি হচ্ছে কত? L, কাটাকাটি কি 1, তাহলে বিকৃতি হবে হচ্ছে 1। বুঝতে পারলাম? তারের দৈর্ঘ্যটা আমি দ্বিগুণ করছি, তো দ্বিগুণ করলে 2 ভাইবো না আবার। আগে ছিল L, এখন দ্বিগুণ হয়েছে, মানে কি বৃদ্ধি কতটুকু? বৃদ্ধি তো এইটুকু শুধু, তাই না? শুধু এইটুকু হচ্ছে বৃদ্ধি, এবং যেটার মান কত আসলে? L। হ্যাঁ, এটুকু আমাদের সেই ডেল L, যে বৃদ্ধি কতটুকু? হ্যাঁ, বৃদ্ধি, এটা আমাদের সেই বৃদ্ধি ডেল L। হ্যাঁ, আর এই 12 তো পুরোটা, তাই না? এই যে পুরোটা হচ্ছে আমাদের 12 ছিল। যাই হোক, আমরা এটা বুঝেছি এখান থেকে। তারের দৈর্ঘ্য বিকৃতি এত হলে পার্শ্ব বিকৃতি হলে পয়সনের অনুপাত। সো পয়সনের অনুপাতটার সূত্র আমরা এখানে শিখে নিই, যে পয়সনের অনুপাত দিয়ে তোমার কি কি পয়েন্ট মনে রাখতে হবে পয়সনের অনুপাত থেকে। সো এই চ্যাপ্টারটি আসলে ছোট, আসলে এমসিকিউর জন্য ছোট হবে তোমার জন্য। সো পয়সনের অনুপাত আমরা কি লিখবো? সিগমা সমান, সূত্র জানি হচ্ছে এরকম, যে পার্শ্ব বিকৃতি, তোমার কি কি কথা মনে রাখতে হবে? যে পার্শ্ব বিকৃতি এবং হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, এটাই হচ্ছে আমাদের পয়সনের অনুপাত। পার্শ্ব বিকৃতি এবং হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। এখান থেকে আমরা সূত্র পাই হচ্ছে এরকম, মাইনাস ডি বড় এল, তারপরে বড় ডি ছোট এল। সূত্র আমাদের এটা থাকে, তাই না? এটা আমাদের সূত্র থাকে সিগমা সমান মাইনাস ডিএল ডিএল, পয়সনের অনুপাত। ঠিক আছে, গেল আমাদের। এটা হচ্ছে অনুপাত, এবং এটার কোনো একক নেই, এটা কোনো একক নেই, তবে এটা কিন্তু মান আছে, এর নির্দিষ্ট মান আছে, সীমা আছে। এই মানের সীমাটা হচ্ছে এরকম, যে আমাদের থিওরিটিক্যাল সীমা যে আসলে কত থেকে কতর মধ্যে হতে পারে, এই সিগমার মানের সীমাটা হচ্ছে আমাদের এরকম, যে -1 থেকে, আমাদের এই সীমাটা হচ্ছে এরকম, যে -1 থেকে হাফের মধ্যে হয়। এই মানটা কি হয়? -1 থেকে হাফের মধ্যে। তো এটা হচ্ছে সীমা, হচ্ছে পয়সনের অনুপাতের সীমা। তবে বাস্তব ক্ষেত্রে দেখা যায় এই জিনিসটা হয় হচ্ছে, বাস্তব ক্ষেত্রে যে মাইনাসের দিকে হয় না, বা আমরা মাইনাসে কম পাই। বাস্তব ক্ষেত্রে হয় হচ্ছে 0 থেকে হাফের মধ্যে। ঠিক আছে, এরকম 0 থেকে হাফের মধ্যে নর্মালি হয়। সো পয়সনের অনুপাত আমাদের এইটা, এই কথাগুলো মনে রাখবো। এবং আরেকটা কথা মনে রাখবো, পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি সমানুপাতিক। বেশি পার্শ্ব বিকৃতি হলে দৈর্ঘ্য বিকৃতি বেশি হবে। সো এতটুকু কথা এখান থেকে সিম্পল ভাবে মনে রাখবো, একক নেই, মাত্রা নেই, এ হচ্ছে জিনিস। সো আমরা শিখেছিলাম, সেখানে ফেরত যাই, যেমন এখানে আমাদের ছোট একটা এক্সাম্পল দিচ্ছে, দৈর্ঘ্য বিকৃতি দেওয়া, পার্শ্ব বিকৃতি দেওয়া, পয়সনের অনুপাত কত। সো উপরে বসবে আমাদের পার্শ্ব বিকৃতি 0 পয়েন্ট হচ্ছে কত? 0.2, আর 0.02। সো এটাকে ভাগ করলে তুমি পেয়ে যাচ্ছ কত? 0.1। সো এটা হচ্ছে আমাদের কিন্তু এখান থেকে উত্তর, পয়সনের অনুপাত 0.1। কোনো বস্তুর আকার বিকৃতির জন্য যে পীড়ন হয় তাকে আমরা কি বলি? আমরা এটাকে বলি হচ্ছে ক্রিন্তন পীড়ন। আকারের জন্য যে পীড়ন হয় তাকে আমরা বলি ক্রিন্তন পীড়ন। ওকে, বল প্রয়োগে কোনো বস্তুর আকার পরিবর্তন হয়, আকার পরিবর্তনটাকে কি বলবো আমরা? আকারের পরিবর্তন হচ্ছে আকার বিকৃতি। হ্যাঁ, আকার বিকৃতি, আকারের পরিবর্তন হলে আকার বিকৃতি। একটি তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক এত হলে এত % দৈর্ঘ্য বল প্রয়োগ করলে প্রযুক্ত পীড়ন কত? আমরা শুরু জানতাম y সমান হচ্ছে এরকম, যে F/A সাথে ছিল l/L। পীড়ন বের করতে বলছে, পীড়ন মানে F/A মানে পীড়ন। সো এই পীড়ন সমান সমান কি হবে? নিশ্চয়ইভাবে মনে রাখতে পারো, পীড়ন সমান সমান কি হবে? y, এই ইয়ং গুণাঙ্ক ইনটু, এটা খালি গুণ হবে। এটা মানে কি আসলে? ছোট L/বড় L মানে কি? বিকৃতি, তাই না? এটা হচ্ছে বিকৃতি। তো লিখে রাখলাম যে ছোট L/বড় L।
মান বসাই দিয়ে আসো, তো পীড়ন বাই করতে বলছে তোমাকে, এখানে মান বসাই দিব। সো ইয়ং গুণাঙ্কের মানটা দেওয়া আছে 2 × 10⁻, কত 11, এবং এল এর মানটা দেখো বলছে তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে হলে, তার দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা মানে কি, যে এই ছোটো এল এর মান কত হবে, এই ছোটো এল এর মানটা হবে হচ্ছে, এই ছোটো এল মানটা হবে হচ্ছে এরকম, যে এল এর 50% মানে কি 15/100, 15/100, নিচে কি আছে আমাদের এখানে বড় এল, সেখানে এল কাটা যাবে, কাটা গিয়ে আমাদের থাকবে হচ্ছে এই জিনিসটা, যে 2 এবং এখানে 15 আছে, 15 দুগুণে হচ্ছে কত 30, আর এখানে আছে হচ্ছে 0 দিলে কাটা যাবে 2টা 9, তো 30 × 9 এত হচ্ছে Nm/m² হচ্ছে আমাদের পীড়নের মান। পীড়ন সমান হচ্ছে 30 বা 3 দিয়ে একটা অপশন হবে, তুমি খেয়াল করো 3 দিয়ে, এই যে আমাদের কোন অপশনটা আছে খেয়াল করো 3 দিয়ে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কোনো অপশনটাই নাই, দেখো 3 দিয়ে আছে কিন্তু এখানে কিন্তু মিলতেছে না, আমাদের জিনিসটা হচ্ছে 30 × 9, জিনিসটা আমি লিখবো হচ্ছে এরকম, যে 3 × 10⁻10, হ্যাঁ এরকম হবে, সরি 10 হবে, সো এরকম কিন্তু অপশনে পাচ্ছি না, সো এটা কিন্তু উত্তর নেই, হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাঙ্ক, এটা কিন্তু উত্তর নেই, এটা কিন্তু ব্ল্যাঙ্ক আর কি। সো বুঝেছি কীভাবে করবো, ক্যালকুলেটর দিয়ে বাকি সব করতে পারবো চাইলে। কোনো বস্তুর আদিমাত্রা এক্স বল প্রযুক্ত হওয়ার পর মাত্রা ওয়াই হলে বিকৃতি কত হবে, আমরা জানতাম বিকৃতি মানে হচ্ছে উপরে পরিবর্তন, নিচে হচ্ছে আদি, পরিবর্তন বাই আদি, এটাই আমাদের ছিল কি, পরিবর্তন বাই আদি, এটাই ছিল হচ্ছে আমাদের বিকৃতি। সো পরিবর্তন বাই আদি হচ্ছে আমাদের বিকৃতি। তাহলে পরিবর্তন কত হবে, পরিবর্তন হবে হচ্ছে দেখো আগে ছিল এক্স, পরবর্তী হচ্ছে ওয়াই, তাহলে পরিবর্তন কত এক্স মাইনাস ওয়াই, আর আগে ছিল হচ্ছে এক্স, তাই না, সো এক্স মাইনাস ওয়াই বাই এক্স, এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের বিকৃতি, সেভাবে কিন্তু আমাদের আসতে পারে পরীক্ষায়। সো স্থিতি গুণাঙ্ক এবং হচ্ছে পয়সনের অনুপাত, এই সূত্রগুলো তো একটু আগে দেখলাম, এখানে ইয়ং গুণাঙ্কের মাত্রা চাইছে, এখানে ইয়ং গুণাঙ্কের মাত্রা কীভাবে বের করবা, আমরা জানি ইয়ং গুণাঙ্ক সমান কি পীড়ন বাই বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, তাই না, বিকৃতি। সো বিকৃতির কোনো একক মাত্রা নেই, তার মানে পীড়নের মাত্রা এবং এই আমাদের ইয়ং গুণাঙ্কের মাত্রা সেম। পীড়নের মাত্রা কীভাবে বের করেছিলাম একটু আগে মনে আছে, পীড়ন সমান কি ছিল আমাদের F/A, সো এফ এর মাত্রা কি, যে M L/T⁻2, ক্ষেত্রফলের মাত্রা কি L², তাহলে আসবে কত, যে M L−1, সো M L−1 T⁻2, এটাই হবে আমাদের কি ইয়ং গুণাঙ্কের মাত্রা, এটাই পীড়নের মাত্রা, এটাই ইয়ং গুণাঙ্কের মাত্রা, ইয়ং গুণাঙ্ক পীড়নের মাত্রা একই সেম, ওকে। সো এটা আমাদের মাত্রা। পর বলছে একটি তারের প্রস্তুতি ক্ষেত্রফল এত, অসহবার এত, অসহপীড়ন কত, আমরা শিখেছিলাম অসহপীড়ন মানে কি, অসহপীড়ন আমরা শিখেছিলাম যে অসহপীড়ন ইকুয়াল টু হচ্ছে কি, অসহপীড়ন সমান কি, যে অসহবল বাই ক্ষেত্রফল, এটা আমরা শিখেছিলাম যে অসহবল, অসহপীড়ন সমান কি, যে অসহবল ডিভাইডেড বাই হচ্ছে ক্ষেত্রফল, অসহপীড়ন সমান কি অসহবল বাই ক্ষেত্রফল, অসহপীড়ন সমান অসহবল বাই ক্ষেত্রফল। এবার এখান থেকে আসলে আমরা মানটা বসাই দিই, অসহবল কত প্রশ্নে লেখা আছে কিনা, অসহভার লেখা আছে এত কেজি, অসহভার, এই অসহভারটাই কিন্তু আসলে কি এত কেজি না, এত কেজি ওয়েট বা এত নিউটন হবে, ভার যেহেতু লিখছে, যদি ভারটা না লেখে ওরা মনে করো কথা যদি ভার হয় তাহলে অবশ্যই ওজন হবে, এখানে নিউটন হবে, কিন্তু যদি তো একক কেজি লিখছে আমরা ধরে নিলাম যে অসহভর, ভর বলছে, ভার বললে কিন্তু ওজন, সো মনে করো এখানে অসহভরই 100 কেজি আছে, তাহলে বল কি হবে, এফ সমান কি mg, সো mg আর কি হবে a হবে, সো m এর মানটা কত এখানে 100, g এর মানটা 9.8, ক্ষেত্রফল কত 2 মিলিমিটার স্কোয়ার, সো 2 × 10⁻⁶ মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার বাঁধলাম একেবারে -6 দিয়ে, সো হিসাব করলে তুমি এখান থেকে একটা মান পেয়ে যাচ্ছ 1000/2, 1000/2 মানে কত 500, সো 5 দিয়ে উত্তর হবে 500⁻500, সো দেখো 500 দিয়ে একটা উত্তর হবে, বা 4.9ও হতে পারে আর কি, সো ভাগটা করে দেখো কোনটা আমাদের এখান থেকে আসে। তাত্ত্বিকভাবে পয়সনের মানে অনুপাত -1 থেকে হাফ, -1 থেকে হাফ কোথায় আছে, যে -1 থেকে হাফ, হ্যাঁ তাত্ত্বিকভাবে থিওরিটিক্যাল, আর বাস্তব ক্ষেত্রে তো 0 থেকে হাফ। পীড়নের মাত্রা আবার আগের মতো M L−1 T⁻2, পয়সনের মান অসম্ভব, আমরা জানি সম্ভব হচ্ছে যে -1 থেকে হাফের মধ্যে, -1 থেকে হাফের মধ্যে এটা সম্ভব, এটা হচ্ছে সম্ভব, তাহলে সম্ভব নয় কোনটি দেখো তো, কোনটা এর বাইরে কোনটা আছে, -1 হাফ, -1.5 সম্ভব না, সো এটা আমাদের অসম্ভব। এখানে বুঝলাম পীড়ন বিকৃতির সমানুপাতিক কার সূত্র, হুকের সূত্র, পীড়ন বিকৃতির সমানুপাতিক সীমার মধ্যে আদর্শ বস্তুর ইয়ং গুণাঙ্ক, আদর্শ দৃঢ় বস্তুর, আমরা জানি দৃঢ় বস্তুর কি শূন্য হয়, দৃঢ় বস্তুর বিকৃতি ইকুয়াল টু 0, সো আমরা কি লিখবো, ইয়ং গুণাঙ্ক y সমান কি পীড়ন, পীড়ন একটা কিছু একটা আছে এখানে,
সো পীড়ন মনে করো আছে আমাদের এখানে পীড়ন, কিন্তু বিকৃতি তো শূন্য। সো পীড়ন বাই বিকৃতি সামথিং বাই জিরো মানে কি ইনফিনিটি, তাহলে আদর্শ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক হচ্ছে অসীম। সো আমরা এখান থেকে এটা সুন্দর করে শিখে গেলাম। পরেরটা কি বলছে দেখো, এত ক্ষেত্রফল বিশিষ্ট এত কেজি ভর ঝুললে তাতে পীড়ন কত? আবারও সেম একই প্রশ্ন, যে পীড়ন সমান সমান কি হবে, বল বাই ক্ষেত্রফল। এত ভর লিখবো আমরা এম জি, ভরই লিখছি এখানে, কেজি দেওয়া, এবং হবে এ, সমানটা বসাই দাও 10 × 9.8 এবং ভাগ হচ্ছে 0.5 মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার বানাবো 10⁻⁻6, একেবারে সমস্ত মান বসাই দিলাম, ভাগ করে দেখো কত আসে, যে 100 ভাগ 0.5। সো কোনটা হবে কাটাকাটি করে এখান থেকে দেখে নাও। ওকে, এছাড়া এই পদ্ধতি আয়তন গুণাঙ্কের একক সেম, যত ইয়ং গুণাঙ্ক, পীড়ন ইয়ং গুণাঙ্ক, তারপরে আয়তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক সবার এককই সেম। পীড়ন সবার এককই আসলে কি, সবার এককই সেম, সেটা কত, নিউটন পার মিটার স্কোয়ার, বা হচ্ছে আমরা কি বলতে পারি, যে প্যাসকেল বলতে পারি। ওকে, সো নিউটন পার মিটার স্কোয়ার এখানে আমাদের আছে। সো বুঝে গেলাম বস্তুর বস্তুর এই আয়তন গুণাঙ্কের সাথে সংনম্যতা সম্পর্ক আমরা জানতাম হচ্ছে সংনম্যতা সমান সমান হচ্ছে যে 1/b। তবে এখানে বুঝাইছে যে সংনম্যতা সি, আয়তন গুণাঙ্ক কে, আমরা জানি এরা বিপরীত রাশি, তাহলে আমরা কি লিখবো, যে হচ্ছে সংনম্যতা সমান হচ্ছে কি ভাবে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, জাস্ট এভাবে সি = 1/k। ওরা বলেই দিছে যে আয়তন গুণাঙ্ক কে হলে সংনম্যতা সি হলে আমরা জানি বিপরীত রাশি, উল্টাই দিব, হয়ে যাবে। 65 উপর থেকে কোনটি খাটে না, দেখো তো কোনটা খাটে না, -1 থেকে হাফের মধ্যে হয়, -1 থেকে হাফের মধ্যে দিলে 0.6 হয় না, কারণ 0.5 পর্যন্ত সম্ভব, 0.5 পর্যন্ত সম্ভব, -1 থেকে 0.5 পর্যন্ত সম্ভব, হ্যাঁ 0.5 পর্যন্ত সম্ভব, তাহলে 0.5 এর বেশি হবে না, এর জন্য 5 এর বেশি হয়ে গেছে, তাহলে এটা খাটবে না, এটা ভুল। এটা বুঝে গেলাম আমরা। বলছে কিছু পরিমাণ পানিকে তার মোট আয়তনের 10% সংকুচিত করতে কি পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে আয়তন গুণাঙ্ক এত হলে। আমরা জানতাম আয়তন গুণাঙ্ক সমান কি ছিল, যে এফ ভি বাই হচ্ছে এ ডেল ভি। যদি আমরা চাপ দিয়ে লিখি তাহলে লিখবো হচ্ছে পি আর জিনিসটা থাকবে পি, আর খেয়াল করো এখানে আমাদের আছে কত ভি, পি ভি বাই হচ্ছে ডেল ভি, বা এটাকে আমরা সুন্দরভাবে লিখতে পারি যে পি এই ডেল ভিটাকে আমরা যদি লিখতে চাই কীভাবে লিখবো, সো আমরা এখানে ভি বাই ডেল ভি, সো ভি বাই ডেল ভিকে লেখা যায়, দেখো আমাদের এখানে ভি বাই ডেল ভি ও 10% সংকুচিত করতে চাই, তো আমি রাখি এটা মান বসাবো এখানে। চাপের মানটা কত খেয়াল করো, যে হচ্ছে চাপের মান জিজ্ঞেস করছে পরীক্ষায় যে কত চাপ প্রয়োগ করতে হবে, তো আমরা চাপ বের করি তাহলে। তো চাপ সমান সমান কি হবে, চাপ সমান সমান হবে হচ্ছে বিটা ইন্টু ডেল ভি, আর এটা গুণ আছে ভাগ হয়ে যাবে, সো মান বসাই দিই, এটা মান হচ্ছে 2 × 10⁻9, আর ডেল ভি এর মান কত দেখো, বিকৃতি বলছে 10%, হ্যাঁ তাহলে কি আগে ছিল ভি আর এখন এই পরিবর্তনটা কত হয়েছে, ভি এর 10%, সো ভি এর 10%, ভি ভি কাটা 10% মানে কত 0.1, সো এর সাথে আমি গুণ করে দিব হচ্ছে এইটা, সো এটাই আমাদের উত্তর কত আমাদের আসলে এখানে উত্তর হচ্ছে আমাদের যেটা 2 × 10⁻9 গুণ এই 10% মানে কত 0.1, সো এটা হচ্ছে আমাদের উত্তর। সো তাই ফলে এখান থেকে গুণ করে ফেলো কোনটা হবে। স্থিতিস্থাপক সীমার মধ্যে ক্রিন্তন পীড়ন এবং ক্রিন্তন বিকৃতির অনুপাতকে আমরা কি বলবো, দৃঢ়তার গুণাঙ্ক। ডাইরেক্ট সংজ্ঞা থেকে আসছে, আমরা শিখেছি ক্লাসে। আয়তন গুণাঙ্কের মাত্রা এটাও সেম, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, সমস্ত গুণাঙ্কের মাত্রা সেম। ইয়ং গুণাঙ্কের সাথে বিকৃতি লেখচিত্র, বিকৃতি চেঞ্জ করলে ইয়ং গুণাঙ্ক কি হয়, বিকৃতি বাড়ালে ইয়ং গুণাঙ্ক কোনো চেঞ্জ হয় না, তুমি বিকৃতি বাড়ালে ইয়ং গুণাঙ্কের কি যায় আসে, ইয়ং গুণাঙ্কের কোনো চেঞ্জ হবে না। বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের ঢাল কি হয়, বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের ঢাল হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, তাই না? ওই যে পড়ছিলাম পীড়ন বনাম বিকৃতি ঢাল কি, ইয়ং গুণাঙ্ক, এখানে স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে, সেটা ইয়ং গুণাঙ্ক। আসলে কোনটি নিচের কোনটির একক অন্য তিনটির একক হতে ভিন্ন, যে কোনটির একক অন্য তিনটির একক ভিন্ন। ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ কি আমাদের, যে হচ্ছে বল, নিউটন, এটা নিউটন। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটাও নিউটন। ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক ইন্টু ক্ষেত্রফল, স্থিতিস্থাপক গুণাঙ্ক ইন্টু ক্ষেত্রফল, সেটা লিখি আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক ইন্টু হচ্ছে ক্ষেত্রফল। সো পীড়ন আমরা জানতাম হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক ইন্টু ক্ষেত্রফল, সো আমাদের এখানে দেখো আসবে কি, যে এফ বাই এ এর একক যা, পীড়নের একক যা, আমরা জানতাম হচ্ছে পীড়নের একক যা, খেয়াল করো পীড়নের একক যা, ইয়ং গুণকের একক তা না, তাই জানতাম। তাহলে এফ সমান সমান কি হবে, ওয়াই ইন্টু এ, তার মানে এটা একক নিউটন, এটা নিউটন, এটাও নিউটন, সো এটার একক নিউটন, এটার একক নিউটন, এটার একক নিউটন, তার মানে এটার একক নিউটন না, এটাই ভিন্ন, বোঝা যাচ্ছে আর কি, কোনো কিছু না করেই বোঝা যাচ্ছে। সো সবগুলো একক এখানে নিউটন নিউটন নিউটন,
আর তার মানে এটা ভিন্ন। ইয়ং গুণাঙ্কের নিচের কোনটি সঠিক? দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে আমাদের ইয়ং গুণাঙ্ক। দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, সিম্পল কথা। ইয়ং গুণাঙ্ক কত জিজ্ঞেস করছে যে এত দৈর্ঘ্য বল প্রয়োগ করে এত হইলো, এটি 1 মিটার দৈর্ঘ্য তার, সব বলছে এফ এল বাই হচ্ছে আমাদের এ স্মল এল, মান বসাবো, এফ এর মান কত, এত, তার এত বল প্রয়োগে। খেয়াল করতে হবে এত বল মানে কি, এটা কিন্তু পীড়ন দেওয়া, তার মানে পুরো পীড়নের মানটা আমাদের দেওয়া এখানে। আমাদের এখানে যে এফ বাই এ আর ছোট এল বাই বড় এল, এই এফ বাই এর মানটাই দেওয়া আছে 10⁵। ছোট এল বাই বড় এল কত, 1 মিটার দীর্ঘ, বৃদ্ধি পেল হচ্ছে 0.01, সো বৃদ্ধি পেল হচ্ছে 0.001, আর ভাগ হচ্ছে কত, 1 মিটার। সো আমাদের এখানকার উত্তর হচ্ছে এটা 10⁵ ভাগ হচ্ছে এত। আমাদের আলটিমেট উত্তর কত, 10⁵ ডিভাইড বাই হচ্ছে 0.00 আমাদের 1। এটাই হচ্ছে আমাদের এখানকার উত্তর। সো ভাগ করে দেখো কোনটা চলে আসে। ওকে, দৈর্ঘ্য বিকৃতি বনাম পার্শ্ব বিকৃতি লেখচিত্র। বলছিলাম দৈর্ঘ্য বিকৃতি পার্শ্ব বিকৃতি সমানুপাতিক, যত বেশি দৈর্ঘ্য বিকৃতি হবে পার্শ্ব বিকৃতিও ততই হবে। এটা কিন্তু পয়সনের অনুপাতের সময় বলেছি। একটি তারের প্রস্তুতি ক্ষেত্রফল এত হলে অসহপীড়ন, সেম আগের মতো অসহপীড়ন পারবো, অসহপীড়নের সময় কি অসহ বল বাই ক্ষেত্রফল। এখানে দেখো পয়সনের অনুপাতে একটা অঙ্ক দিচ্ছে, সেটা আমরা করতে পারি। পয়সনের অনুপাত সমান কি ছিল, আমরা জানতাম হচ্ছে এরকম এরকম ব্যাসার্ধের পরিবর্তন, ব্যাসার্ধ হ্রাস, হ্যাঁ, ইন্টু হচ্ছে আদি দৈর্ঘ্য, তারপরে কি ব্যাসার্ধ ইন্টু কি, যে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন। প্রশ্ন জিজ্ঞেস করছে যে ব্যাসার্ধ হ্রাস কত হবে, ব্যাসার্ধ ডেলার জিজ্ঞেস করছে। তো ডেলার সমান কি হবে, সিগমা ইন্টু আর ইন্টু ডেল এল ভাগ এল, মান বসাও। সিগমার মানটা হচ্ছে 0.2, সিগমার মানটা হচ্ছে 0.2, এটা সিগমার মান, হ্যাঁ 0.2, সো 0.2 ইন্টু আর এর মান কত, 2 মিলিমিটার ব্যাসার্ধ, সো 2 ইন্টু 10⁻³ তারপর হচ্ছে কি ডেল এল কত, ডেল এলটা হচ্ছে কতটুকু বৃদ্ধি পেয়েছে, দেখো দৈর্ঘ্য বৃদ্ধি পায় হচ্ছে এত 0.25 মিলিমিটার হলে দৈর্ঘ্য বৃদ্ধি, সো 0.25 এটাকে আমরা মিটার নিয়ে নিব 10⁻³ ওকে। আর এল এর মানটা লেখা 2 মিটার লম্বা, সো 2 মিটার লম্বা, এখান থেকে তোমার বের হয়ে আসবে হচ্ছে ডেল আর এর মানটা কত, শেষ এত মিটারে তুমি বের করবা, শেষ সব মিটার নিয়ে দিছি। সো ভাগ করে দাও, দ্যাটস ইট। বলছে একটা তার এরকম ক্রমাগত চাপলে ভর প্রসারণ লেখা যেরকম পাওয়া যায়, এক্ষেত্রে কোনটা সঠিক। বলছে ওপি তারের স্থায়ী প্রসারণ বোঝায়, ওপি তারের একটা স্থায়ী প্রসারণ, এখানে একটা স্থায়ী বিকৃতি ঘটে গেছে। এবি অংশ পূর্ণ স্থিতিস্থাপক না, এবি অংশ পূর্ণ স্থিতিস্থাপক না, আমাদের হচ্ছে দেখেন দেখো টার্ন নিচে এইটুকু পূর্ণ স্থিতিস্থাপক, ওয়ে পূর্ণ স্থিতিস্থাপক, ওয়ে অংশ হুকের সূত্র মানে, হ্যাঁ ওয়ে পূর্ণ স্থিতিস্থাপক, তাহলে ওয়ে হুকের সূত্র মানে। আর ওপি একটা স্থায়ী বিকৃতি, এটা অলরেডি স্থায়ী, বেশি টার্নস হতে স্থায়ী বিকৃতি ঘটে গেছে, এটা তাহলে এই দুটা রাইট, 1 আর 3 হচ্ছে এখানকার রাইট। এবি অংশ পূর্ণ স্থিতিস্থাপক না, ওয়ে অংশ পূর্ণ স্থিতিস্থাপক, কারণ এবি অংশের মধ্যে দেখো এই যে বেঁকে গেছে, সোজা সরলরেখাটা হবে না। এটা এত বল প্রয়োগের এত যদি হয় তাহলে পীড়ন কত, বিকৃতির জন্য কিসের গুণাঙ্ক হবে, পীড়ন দ্বিগুণ করলে স্থির গুণাঙ্ক দ্বিগুণ হবে কিনা। এত প্রস্তুতের ক্ষেত্রফল বিশিষ্ট তারের উপরে আমরা কি করছি, এত বল প্রয়োগ করছি, পীড়নের মান কত, আমরা বের করবো পীড়ন সমান কি বল বাই ক্ষেত্রফল। সো আমাদের এত বল, সো 2 × 10⁴ আর ক্ষেত্রফল কত 10⁻⁶, 10⁻⁶, তাহলে আসবে 2 × -10, 2 × 10⁻⁻, হচ্ছে 10, ও -10 সরি +10, কারণ এখানে তো মাইনাস আসতে নিচে উপরে গেলে প্লাস হয়ে যাবে এত। সো 2 × 10⁻10, ওকে এটা আমাদের কারেক্ট। একক বিকৃতির জন্যই পীড়ন এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, একক বিকৃতির জন্যই পীড়নই এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, একক বিকৃতির জন্য পীড়নই স্থিতিস্থাপক গুণাঙ্ক, হ্যাঁ একক বিকৃতির পীড়নই স্থিতিস্থাপক গুণাঙ্ক, মানে কি আমরা জানি হচ্ছে ইয়ং গুণাঙ্ক সমান কি, যে পীড়ন বাই বিকৃতি, হ্যাঁ পীড়ন বাই বিকৃতি, বিকৃতির মান যদি একক হয় তাহলে পীড়নটাই স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটাই বোঝাইছে। এবার দেখো আমাদের এখানে আর বেশ কয়েকটা এখানে আমাদের প্রশ্ন আছে, আমরা এই কয়েকটা দেখে ফেলি। উল্টা দিক থেকে দেখি আমরা, হুকের সূত্র কি, পীড়ন ভাগ বিকৃতি সমান ধ্রুবক, তাহলে পীড়ন সমান কি ধ্রুবক ইন্টু বিকৃতি, এরকম বলতে পারি আমরা এখান থেকে। তারপর দেখো এখানে বলছে এত বল প্রয়োগে এত স্প্রিংয়ের, এইটা স্প্রিং লাগবে না এখানে। যদি কোনো তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তবে বিকৃতি কি হবে, তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে এর বিকৃতি কিরূপ হবে। দেখো দৈর্ঘ্য তুমি দ্বিগুণ করে ফেলছো, এটা আমরা অলরেডি করছিলাম, আগে ছিল এল, এখন তুমি দ্বিগুণ করে ফেলছো, এটা 12 হয়ে গেছে পুরোটা, তাহলে বিকৃতি কতটুকু বা বৃদ্ধি কতটুকু, বৃদ্ধি হচ্ছে কত আমাদের এই যে 12 - L, তার মানে কত L, তাহলে বিকৃতি কত 1, মনে আছে সেইটা আর কি, বিকৃতি হচ্ছে কত 1 L/L মানে কত 1, পূর্বেরটার পরিবর্তন, তাহলে 1, এটা কিন্তু আমরা আগে দেখেছিলাম। সো এখানেও সেম কয়েকটা প্রশ্ন আছে, স্থিতিসীমার মধ্যে সবসময় ধ্রুবক থাকে কি, পীড়ন বাই বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, এই দুটো সবসময় ধ্রুবক থাকে, যে পার্শ্ব বিকৃতি আর হচ্ছে এটা পীড়ন বাই বিকৃতি, মানে এটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক আর হচ্ছে পয়সনের অনুপাত, এই দুটো কি থাকে সবসময় ধ্রুবক থাকে। বল বাই ক্ষেত্রফল তো পীড়ন, এটা আমাদের ধ্রুবক নাও থাকতে পারে।
সো এখানে দেখো সেম আমাদের কয়েকটা এখানে বহুপদী প্রশ্ন আছে। পয়সন অনুপাত কী নেই, পয়সন অনুপাতের একক নেই, এর মান আমাদের -1 থেকে 0.5 মধ্যে হতে পারে, নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট, এটা আসলে নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট, ইয়ং গুণাঙ্কের মতোই নির্দিষ্ট আর কি, নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট। সো আশা করি এরকম প্রশ্ন যদি আমাদের চলে আসে পরীক্ষায় পারবা। সংগ্রমতা কি? আয়তন প্রাণবিক অনুপাত আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। সো এভাবে যদি আমরা এই এমসিগুলো করে ফেলি তাহলেই হয়ে যাচ্ছে। সো তুমি এবার তোমার কাজ একটা হতে পারে, তুমি তোমার বইটা নিয়ে এক নজর দেখতে পারো একটু প্র্যাকটিসের জন্য, কিন্তু মোটামুটি এই জিনিসগুলোই পরীক্ষা আসলে এভাবেই আসে, পীড়ন, বিকৃতি, ইয়ং গুণাঙ্ক, এই গ্রাফের জিনিসগুলো এরকমই। দ্যাটস ইট। সো খুবই সহজে শেষ হয়ে গেল। সো সবাই আশা করি বুঝতে পেরেছো। সো একটু পড়ে ফেলো বই থেকে, নিজে একটু 5-10 মিনিট সময় দাও, তাহলে হয়ে যাবে। ভালো থাকো, দেখো সবার সাথে। আল্লাহ হাফেজ।